গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নেয়ার অভিযোগ। যানজট যেন রাজধানীর গলার কাটা, আইন ভাঙার শীর্ষে বাস, বলছে ট্রাফিকস, কার্যকর উদ্যোগের তাগিদ। ডাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকছাস, প্রশাসনকে পক্ষপাত দুষছেন সংগঠনের নেতারা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার। এবং ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের বন্যা, টানা বর্ষণ ও ঢালের চাপে ভেঙেছে মহারশী নদীর বাঁধ, ভেসে গেছে ঘরবাড়ি। স্বাগত। এখন বাণিজ্যে, পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃধা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশের একচেটিয়া নিয়ন্ত্রণে মানসম্মত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। বিশেষজ্ঞরা বলছেন একাধিক প্রতিযোগিতা না থাকার সুযোগ নিচ্ছে বিমান বাংলাদেশ। সেবা নিতে অন্যান্য দেশের তুলনায় বাড়তি খরচে দিতে হচ্ছে বিদেশি বিমান সংস্থাগুলোকে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে দাবি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। জনসংখ্যা ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বিবেচনায় বরাবরই সম্ভাবনাময় বাংলাদেশের আকাশপথ। তবে এয়ারলাইন্সগুলোর সামনে থাকা বিশাল সুযোগ কাজে লাগাতে অনেকটাই ব্যর্থ ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা অব্যবস্থাপনার অভিযোগ আর বাড়তি খরচে দিন দিন এয়ারলাইন্সগুলোর তাদের কার্যক্রম পরিচালনায় অনাগ্রহী হচ্ছে। বিশেষ করে বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়তি খরচ করতে হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। ঢাকার এই এয়ারপোর্টে ৩৫টি বিদেশি এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সকল এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং দেখে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টের যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে সার্ভিস চার্জ, সেটি বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বা কয়েক গুণ কম। তবে বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে এত বেশি টাকা খরচের পরও আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে কিনা এসব বিদেশি এয়ারলাইন্সগুলো, আর এত টাকা বাড়তি দিয়েই কেন গ্রাউন্ড হ্যান্ডলিং করতে হচ্ছে তাদের। মূলত উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পর সেটাকে পার্কিং বেতে নেয়া, যাত্রীদের মালামাল ওঠানো নামানো সহ চেক ইন কাউন্টারের সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। আর এই সেবাটা পুরোটাই দেখভাল করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এজন্য প্রতি ফ্লাইটে বিদেশি এয়ারবাস থেকে বানভেদে $২২০০ থেকে $৬,০০০ নিচ্ছে বাংলাদেশ বিমান, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অনেক দেশই ঢাকার চেয়ে অনেক কম খরচে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা পাচ্ছে এয়ারলাইন্সগুলো। আমাদের দেশে গ্রাউন্ড হ্যান্ডলিংটা এয়ারলাইন্স এবং আমাদের যারা স্টেক হোল্ডার তারা দাবি করে যে এখানে একটু বেশি। তা এটার কারণ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রাউন্ড হ্যান্ডলিংটার কম্পিটিটিভনেসটা নাই, যে এখানে যে একটা কম্পিটিশন হতো, যদি মাল্টিপল গ্রাউন্ড হ্যান্ডলার থাকতো তাহলে হয়তো বা কম্পিটিশন হলে পরে প্রাইসটা কমে আসতো। তবে দ্বিগুণ খরচ দিয়েও বিদেশি বিমান সংস্থাগুলো তাদের প্রত্যাশিত সেবা পাচ্ছে না। ফলে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে বাড়তি লোকবল নিয়োগ দিতে হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর। বাড়তি গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যয়ে প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ যাত্রীদের কাঁধে, যার বড় উদাহরণ টিকিট মূল্য। আঞ্চলিক অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশের টিকিট মূল্য অনেক বেশি, ফলে অনেক যাত্রী বিকল্প পথ বেছে নিচ্ছে। যেখানে অন্যান্য দেশে একাধিক গ্রাউন্ড হ্যান্ডেলার, সেখানে ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার উপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া নিয়ন্ত্রণ। সামনে আমরা 24 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জারের চিন্তা করছি, অ্যানাদার 5-10 ইয়ার্স। তো ওই জায়গায় আসলে এই একটা গ্রাউন্ড হ্যান্ডলার দিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আন্তর্জাতিক মানের সেবা দিতে গেলে যে অভিজ্ঞতা থাকা দরকার, অভিজ্ঞতাটা তো যখন এটা কম্পিটিশন, একটা বিদেশি পার্টনার থাকবে অথবা অন্য দেশের, কারণ আমরা যদি আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দেখি, প্রত্যেকটা বিমানবন্দরে কিন্তু নিজস্ব দেশের হ্যান্ডলার আছে এবং বাইরের যারা ইন্টারন্যাশনাল অপারেটর আছে। তখন হয় কি, দুজনের ভিতরে একটা কম্পিটিশন হয়।
এত অভিযোগের মধ্যেই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব 2 বছরের জন্য বাংলাদেশ বিমানকে দেওয়া হয়েছে। বর্তমানে একবারে 8টি বিমান হ্যান্ডলিংয়ের সক্ষমতা আছে হজরত শাহজালাল বিমানবন্দরের। আর থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে দাঁড়াবে 20টিতে। তাই প্রশ্ন ছিল, বর্তমানে যেখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হিমশিম খাচ্ছে, সেখানে তৃতীয় টার্মিনালের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ বিমান? থার্ড টার্মিনালকে টার্গেট করে অনেক জনবল নিয়োগ হয়েছে। লাস্ট 1 ইয়ার বা মোর দেন 1 ইয়ার অনেক লোকজন নিয়োগ হয়েছে এবং আমাদের সাফিসিয়েন্ট গ্রাউন্ড স্টাফ আছে, চেক ইন স্টাফ রয়েছে। আর যেটা বললেন যে আমাদের হয়তো অনেক আগে হয়তো সংকট ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো সংকট নেই। বিশেষ করে থার্ড টার্মিনালকে টার্গেট করে আমরা জনবল নিয়োগ দিয়েছি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন ক্যাপাবল টু প্রোভাইড ম্যান পাওয়ার টু আদার্স এয়ারলাইন্স। ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের কাজও শেষের পথে। ফলে সেবার মান বাড়ানো না গেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আকৃষ্ট করতে ব্যর্থ হবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। ইন টার্মস অফ সার্ভিস, যে আমরা সার্ভিসটা কতটুকু উন্নত করতে পারতেছি, ইন টার্মস অফ ইকোনমি। সানিম মৃধা, এখন, ঢাকা। রাজধানীর শুধু গুলশান 1 নম্বরে সিগন্যালে 2.5 মাসে 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। আইন ভাঙার তালিকার শীর্ষে রয়েছে গণপরিবহন বাস। কোনো বাসের বিরুদ্ধে 300 বারের বেশি ট্রাফিক আইন ভাঙার নজির রয়েছে। এসব তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামের একটি সংস্থার বিশ্লেষণে। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গ করা এখন অনেকটাই নিয়মে পরিণত হচ্ছে। তবে কোন পরিবহন সবথেকে বেশি এই নিয়ম ভঙ্গ করে তার কোনো সঠিক উপাত্ত এখনো কারো হাতে নেই। সম্প্রতি একটি সংস্থা এআই প্রযুক্তির মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে গুলশান 1 সিগন্যাল থেকে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় সবথেকে বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে বাস। ঢাকা নগরীর গলারকাটা যানজট, যার অন্যতম কারণ ট্রাফিক আইন ভঙ্গ করা। সড়কে কিছুক্ষণ দাঁড়ালেই এই আইন ভঙ্গের বাস্তব চিত্র চোখে পড়ে। গত জুন মাসে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহনকে আইনের আওতায় আনার লক্ষ্যে ট্রাফিক্স নামে একটি সংস্থা নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে আইন ভঙ্গের সঠিক চিত্র তুলে ধরার কাজ শুরু করে। সংস্থাটি নগরীর গুলশান 1 নম্বর মোড়ে 10টি ক্যামেরা বসিয়েছে ট্রাফিক আইন ভঙ্গের চিত্র পর্যবেক্ষণের জন্য। এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা পেয়েছে ভয়ঙ্কর তথ্য, যেখানে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। বাস সব থেকে বেশি ভায়োলেট করছে। গত 3 মাস যাবত আমরা অ্যানালাইসিস করে এখন পর্যন্ত 48 লাখের মতো আমরা ভায়োলেশন পেয়েছি। সো এখন পর্যন্ত আমরা এখন আমাদের সিস্টেম দিয়ে আমরা কেস ফাইল করতে আমরা সক্ষম। আমরা চাইলেই ট্রাফিক অমান্যকারীকে আইনের আওতায় আনতে পারবো প্রচলিত আইন অনুযায়ী। ট্রাফিক্সের এই উদ্যোগের সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে নিয়ম ভঙ্গের কারণেই মামলা দায়ের করতে কাজে আসবে এই প্রকল্প। এই মামলার ক্ষেত্রে বেশ ভালো কাজে আসবে, কারণ কখন কে ভায়োলেট করছেন ওটা তো রেকর্ড থাকবে। তো রেকর্ড দেখে কিন্তু আমরা প্রসিকিউশনে যেতে পারবো। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাইলট প্রকল্পের ফলাফল ভালো হলে সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত তাদের। যে কোনো ইনোভেটিভ আইডিয়া এটা অবশ্যই প্রথমে সাধুবাদ পাওয়ার যোগ্য। ঢাকা শহরের মতো একটা জায়গায় এখানে সরকারি সংস্থার বাইরে বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে এমন অনেক ব্রিলিয়েন্ট লোক আছে যারা কাজ করে। তারা নতুন নতুন এরকম প্রযুক্তি নির্ভর আইডিয়া নিয়ে আসে যেগুলো খুব কার্যকর হতে পারে। কয়েকটি ইন্টারসেকশনে এগুলোর প্রয়োগ করা যেতে পারে পাইলট বেসিসে, এবং তার যে লার্নিং সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর একটু ওয়াইডার স্কেলে যেতে পারে। বিভিন্ন সময় রাজধানীর ট্রাফিক আইন কার্যকর নিয়ে উদ্যোগ নিয়েছে নানান সংস্থা। তবে সমন্বয়হীনতার অভাবে ভেস্তে গেছে সেসব উদ্যোগ। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রকল্পকে স্বাগত জানানো এবং সেগুলো বাস্তবায়নে জোর দেয়া। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ডাকসু জাকসু নির্বাচনে হারের তিক্ত অভিজ্ঞতা এবার চাকসু নির্বাচনে
প্যানেলই দেয়নি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। মাত্র ১.৫ বছর আগে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যে সংগঠনটির নেতারা নির্বাচনে তাদের কেন এমন ভরাডুবি, সে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। দলটির নেতাদের দাবি, চবিতে প্রশাসনের পক্ষপাতের কারণে তারা অংশ নিচ্ছেন না। তবে নিজস্ব ব্যানারে না হলেও কৌশলে স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নিচ্ছেন সংগঠনটির অনেক নেতা। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। সম্প্রতি ডাকসু ও জাকসু দুটি নির্বাচনেই ভরাডুবি হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এ সংগঠনটির নেতাদের ছাত্র সংসদ নির্বাচনে কেন এমন ভরাডুবি, সে প্রশ্ন এখন আলোচনায়। চাকসু নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও অংশ নিচ্ছেন না নির্বাচনে। ফেসবুকে নিজেকে জুনিয়র ছাত্র দাবি করে অংশ না নেয়ার ঘোষণা দেন তিনি। তবে সংগঠনের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন অনেকে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের সংগঠক এম রাশিদুল হক দিনারকে বহিষ্কার করা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। তার দাবি, চবিতে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কিছু নেতার সমালোচনায় কাল হয়েছে। লেজুর বৃত্তির রাজনীতির বাইরে গিয়ে স্বাধীনভাবে নির্বাচনের সিদ্ধান্ত তার। আমি মনে করছি হচ্ছে কোনো একটা মাদার সংগঠন থাকলে বা তাদের হচ্ছে কিছু পারপাস হচ্ছে আমার এখানে সার্ভ করতে হইতে পারে, বা ছাত্রবান্ধব কাজ করতে গিয়ে আমি কোথাও একটু বাধার সম্মুখীন হতে পারি। আমি একেবারে মোটামুটি ওই জায়গা থেকে ফ্রি হয়ে আসতেই আমি মূলত স্বতন্ত্রভাবে আগাচ্ছি। দলের কোন্দল আরও স্পষ্ট হয় বহিষ্কৃত এই নেতার সাথে বাকছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সহ আরও কিছু নেতাকর্মীর প্যানেল ঘোষণায়। এই প্যানেলে জুলাই অভ্যুত্থানে অবদান আছে যাদের, তাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যোগ্যদের যুক্ত করার কথা জানানো হয়। শুরু থেকে এই জায়গাটাতে আগানো ছিল যে আমরা এমন একটা ইনক্লুসিভ প্যানেল করব যেখানে সকল দল মত সবার অংশগ্রহণ থাকবে। সেই জায়গা থেকে আমরা মূলত বাকছাস থেকে বেরিয়ে এই প্যানেলটা করার চেষ্টা করছি, বা এই প্যানেলটা আমরা ঘোষণা দিচ্ছি। তবে দলে কোনো কোন্দল নেই দাবি করে বাকছাস নেতাদের দাবি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণেই তারা নির্বাচনে প্যানেল দিচ্ছেন না। আমাদের দলীয় কোনো কোন্দলই নেই, একদমই আমরা দল থেকে যেই বক্তব্য আসবে, আমাদের যেই আলাপ, সেটা একদমই আমরা দিয়ে দিয়েছি যে আমরা প্যানেল দিচ্ছি না। এটা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা, এবং আমরা এই জায়গা থেকে এর বাইরে যা করা যায়, একটা গণতান্ত্রিক একটা লড়াই হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই, এবং এখানে যুক্ত হওয়ার জন্য যেভাবে যা করা যায় আমরা তা করছি। ডাকসু জাকসুতে হারের পর চাকসুতে স্বতন্ত্র প্যানেলে অংশ নেয়া বাকছাসের সাবেক ও বর্তমান নেতারা শিক্ষার্থীদের মন জয় করা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করা হচ্ছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘন্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানায় চালানো হয় অভিযান। এ সময় চিরুনি তল্লাশি চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণের শিকার ৬৬ জনকে, যাদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু। অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার করে আসছিল। গেল বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজানের ঢলের চাপে মহারশী নদীর বাঁধ ভেঙে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত জিনাইগাতি উপজেলা সদরের বাজারসহ নিম্ন অঞ্চল। পানির তীব্র স্রোতে ভেসে গেছে ঘরের আসবাব, তলিয়েছে রোপা আমনের ক্ষেত। অসময়ে আকস্মিক বন্যায় দিশেহারা বানভাসী মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ১৯৮৮ সালের পর ২০২৪ সালে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৭,০০০-এরও বেশি ঘরবাড়ি, পানিতে ডুবে নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় ১,৫০০-এরও বেশি পুকুর ও ঘেরের মাছ। ২০২৪-এর বন্যার ক্ষতি পুষিয়ে না উঠতেই আবারও আকস্মিক বন্যার মুখোমুখি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে উপজেলা সদরের বাজার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী বেশ কিছু কাঁচাঘর ভেঙে ভেসে গেছে আসবাবপত্র। সবকিছু হারিয়ে
পরিবার নিয়ে সড়কে আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। আমরা প্রতি বছর পানি যে দুর্ভোগ ভোগ করতে হয়, এবার পানি আমার ঘর আমার পরিস্থিতি খুব খারাপ। আমার থাকার মতো কোনো জায়গা নাই, যে একটা জায়গা থাকলে যে জমি জমা যে আছে, যেমন বাড়ি করবো তাও বন্ধ নাই। কি মহানদী নদীর পারে যে সমস্ত বাসা বাড়ি আছে, সেই সমস্ত বাসা বাড়ি প্রত্যেক বছরই আমরা এই বন্যায় কষ্ট করি। কৃষি বিভাগ বলছে পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলার অন্তত 200 হেক্টর রূপা আমন আবাদ পানিতে তলিয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। দ্রুত সময়ে পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার শঙ্কা। মায়ের সম্পদ জুড়াইতে গেছে, এই সম্পদ আজকে মায়ের কুলতনে টান দিল আল্লাহ। আল্লাহ আর কোনো জায়গার মতন থাকার মতন আমার কোনো জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের বন্যায় ভয়াবহ ক্ষতির পর চলতি বছর কয়েক বস্তা জিও ব্যাগ ফেলে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ আছে বাঁধের বরাদ্দকৃত মাটি গোপনে বিক্রির। ভুক্তভোগী এলাকার বাসিন্দাদের দাবি টেকসই বাঁধ নির্মাণের। আজ বিগত কতদিন থেকে এই বাঁধ বিড়ি বাঁধ হইতাছে, এরা কিন্তু গাফলিতি করে বাদ দিতেছে। আজ 3 কামলা আসে, কাজ 5টা আছে, কাজ 10টা আছে, এইভাবে আজ দীর্ঘদিন নিয়ে চলে গেছে। আরো কয়েক বছর এই ঢলের সম্মুখীন হয়েছি, রক্ষা পেয়েছিলাম, এবার আর পানির ইয়েতে রক্ষা পাইনি। প্রতি বছরই এই মিলের সবাই মাপজোপ করে নিয়ে যায়, কিন্তু কোনো এই যে আপনার আজখানে 4 বছর নিয়ে বন্যা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আছে। মজুদ আছে পর্যাপ্ত শুকনো খাবার, এমনকি জরুরি পরিস্থিতিতে পানিবন্দীদের উদ্ধারে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি। একই সাথে এই এলাকায় আমাদের ঝিনাইগাতির মহারশী নদীর যে শহর রক্ষা বাঁধ, সেটি স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন সময় পত্র দিয়েছি। আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রতিকার নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শেরপুরের বন্যায় প্লাবিত ঝিনাইগাতি উপজেলা সদরের শতাধিক ঘরবাড়ি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝিনাইগাতি সদর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, বন্যায় পানি কমতে শুরু করেছে কিনা আর কি পরিমাণে ক্ষয়ক্ষতি হলো জানাবেন। সানি, 2024-এর স্মরণকালের ভয়াবহ বন্যার পর কিন্তু নতুন করে আবারও সেই ক্ষতি পুষে না উঠতে কিন্তু আবারও বন্যার সম্মুখীন হয়েছে এই ঝিনাইগাতি উপজেলাবাসী। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইগাতি সদর ইউনিয়নের কালীনগর গ্রাম। আমার পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বাড়ি কিন্তু এখনো নির্মাণচল প্লাবিত হওয়ার কারণে তারা পানিবন্দী হয়ে রয়েছেন। তো আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রত্যেকটি গ্রাম তারা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করছেন। তবে আমরা দেখেছিলাম যে গতকালকে দুপুর 2টার পর থেকে এই ঝিনাইগাতি সদর বাজারের পাশ দিয়ে যে মহারশী নদী বয়ে গেছে, এই নদীর যে স্বরক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধ কিন্তু ভেঙে এই নির্মাঞ্চলে পানি প্রবেশ করে এবং আমরা দেখেছি যে প্রায় 10টিরও অধিক এই বাড়ি কিন্তু এই পানির তীব্র স্রোতে ভেসে গিয়েছে এবং প্রায় 2 জন নিখোঁজ হওয়ার পর আজকে সকালে কিন্তু স্থানীয়রা এই 2 জনের মরদেহ উদ্ধার করেছে। এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 1565 হেক্টর এই সদ্য রোপণকৃত যে আমন ধানের চারা, সেটি কিন্তু এই পানির নিচে তলিয়ে গেছে এবং আগাম শীতকালীন সবজি প্রায় 85 হেক্টর জমির শীতকালীন সবজি কিন্তু এই পানির নিচে তলিয়ে গেছে। তো আমরা উপজেলা প্রশাসনের সাথে যে কথা বলেছিলাম, উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার রয়েছে এবং যদি সরকারি যদি কোনো বরাদ্দ পাওয়া যায়, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যে সকল বাড়িঘর রয়েছে তাদেরকে ঢেউটিন সহ নগদ যে টাকা সেটি কিন্তু বিতরণ করা হবে। তো আমরা দেখেছিলেন যে প্রায় অর্ধ শতাধিক যে পুকুর এবং ঘেরের মাছ, সেগুলো কিন্তু ভেসে গেছে। তবে স্থানীয়দের যে অভিযোগ, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে হয়ে থাকে। তারা বলছেন যে এই মহারশী নদীতে একটা স্থায়ী টেকসই কংক্রিটের একটি বেড়িবাঁধ দরকার। সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাদের যে ঠিকাদার দিয়ে তারা অস্থায়ী যে বেড়িবাঁধ নির্মাণ করেছিল শুধুমাত্র জিও ব্যাগ দিয়ে, সেটি কিন্তু অপ্রতুল। তো স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন যে এইবার যে ঠিকাদার কাজ করেছেন সেখানে কিছুটা গাফিলতি ছিল এবং শুধুমাত্র জিও ব্যাগ ফেলে তারা কিন্তু তাদের দায় ছাড়া কাজ শেষ করেছেন। এই বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে তারা যতটুকু বরাদ্দ পেয়েছেন সেই বরাদ্দকৃত টাকা দিয়ে কিন্তু তারা এই বাঁধ নির্মাণের কাজ তারা শেষ করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে শেরপুরে যে অন্যান্য যে বিভিন্ন যে নদী রয়েছে, ভুয়া নদী, সমস্যা নদী এবং যে মহারশী নদী,
সেগুলোর পানি কিন্তু অনেকটা কমতে শুরু করেছে এবং এখন পর্যন্ত আমরা খেয়াল করেছি যে পানি অনেকটা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে বিশেষ করে যে সকল পানিবন্দী পরিবার এখন পর্যন্ত কষ্ট করছে তাদেরকে রেস্কিউ করার জন্য কিন্তু সেটা বেশি টিম এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে। তো এই ছিল সানি শেরপুর থেকে ঝিনাইগাতি যে আকস্মিক বন্যা তার সর্বশেষ চিত্র আমার কাছে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্যার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সম্মেলনে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ। জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সংকট ও শান্তি রক্ষায় দেশের অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের প্রত্যাশাও রয়েছে এই সফর ঘিরে। বিস্তারিত জানাচ্ছে নিউ ইয়র্ক থেকে আব্দুল আহাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম পর্ব শুরু হয়েছে এমন এক সময়ে যখন বিশ্ব একাধিক সংকটে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক বৈষম্য আর যুদ্ধের অভিঘাতে ক্রমেই জটিল হয়ে উঠছে বৈশ্বিক পরিস্থিতি। এই বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এবার আগের চেয়েও বেশি কৌশলগত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক বৈষম্য, ঋণ সংকট মোকাবেলায় বৈশ্বিক সমন্বয় এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। প্রতিবারই মিয়ানমারের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের নাগরিকদেরকে ফেরত নেবে। সর্বশেষ 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য একটি আশ্বাস প্রদান করেছিল জান্তা সরকার, কিন্তু সেটি আসলে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছে না। এটিকে বাস্তবায়ন করবার জন্য তারা নানানভাবে তালবাহানা করছে এবং পরিস্থিতি এখন এমন একটি পর্যায়ে গেছে যে এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি সমাধান করা আসলে আমার ধারণা সম্ভব নয়। এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। ৮ বছর ধরে 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ তৈরি করেছে। তবে টেকসই সমাধান ছাড়া এই সংকট কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই নয়, দেশের উন্নয়ন কাঠামোর জন্য হুমকি হয়ে উঠেছে। এই বিষয়টি 30 সেপ্টেম্বরের রোহিঙ্গা সম্মেলনে সমাধান আসবে বলেও প্রত্যাশা প্রবাসীদের। যেহেতু আলোচনায় বসবেন, আমাদের বাংলাদেশ থেকে তো এটা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে, সেটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। আমি আশাবাদী যে এবার একটা উদ্যোগ নেওয়া হবে। 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বিশেষ সভা করবেন বলে জানা গেছে। প্রবাসীরা মনে করছেন এই সভা থেকে প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার সংক্রান্ত একটি বাস্তব ঘোষণা এলে এটি হবে এই সফরের অন্যতম অর্জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং দেশের সার্বিক অগ্রগতির প্রতিফলন। এখন দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে কী বার্তা উঠে আসে এবং তা কতটা প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন এবং রোহিঙ্গা মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল এই সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে। নেদারল্যান্ডস সক্রিয়ভাবে এই মিশনকে সমর্থন করবে। রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, বর্তমানে অন্যান্য আলোচনায় ভূ রাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী মনোযোগ অন্যদিকে সরে গেছে। তবে রোহিঙ্গা সংকট আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবি করে তিনি। এবার জানাবো সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দরই ঊর্ধ্বমুখী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। চলে যাচ্ছি সেখানে। জাবেদ, কোন কোন সবজির দাম বেড়েছে বিস্তারিত জানাবেন।
সানি, এরই মধ্যে বাজারে মৌসুমি যে সবজি রয়েছে সেগুলো কিন্তু থরে থরে সাজানো আমরা আসার পর থেকে দেখেছি। মূলত এগুলো শরৎকালের সবজি, সেই শরতের সবজি যেগুলো তার মধ্যে মূলা এবং পেঁপে পাওয়া যাচ্ছে 60 টাকা দরে। এছাড়া বরবটি, কাঁকরোল, পটল সেগুলো 80 টাকা দরে মিলছে। গাজর, টমেটো এবং যে শীতের আগাম সবজি শিম সেটি একটু ব্যতিক্রম, সেগুলো 160 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। একটু বলে আমদানি বন্ধ থাকায় মূলত মরিচের দাম বেড়েছে 180 টাকা দরে। মরিচ কেজিতে পাইকারি দরে বিক্রি হচ্ছে এই কাউরান বাজারে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে বাজারে যে ফর্দ সেই ফর্দে বাধ্য হয়ে কিছুটা কাটছাট করতে হচ্ছে। বিক্রেতারা যে বিষয়টি বলছে সেটি হলো যে পূজা এবং সড়কে যানজটের কারণে কিছু পণ্য সড়কে পচে যাওয়ার ফলে এই কিছু কাঁচা সবজির দাম বেড়েছে। এছাড়া বিভিন্ন জেলায় বৃষ্টিপাত এবং বন্যা হওয়ার ফলেও কিন্তু এই যে কাঁচা শাকসবজি যেগুলো সেগুলোর দাম কিছুটা ঊর্ধ্বমুখী বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া একটু বলি যে শীতের যে আগাম সবজির মধ্যে শিম এবং ঢেঁড়স, অন্যান্য আরও যে পটল সেগুলো তো মিলছে। ক্রেতা সমাগম এখন কিছুটা কম, ধারণা করা হচ্ছে কিছু সময় পরে বাজারে ক্রেতা সমাগম আরও বাড়তে পারে। তো সানি একটু জানিয়ে রাখছি যে কাঁচা শাকসবজির মধ্যে আমরা বাজারে দেখেছি যে গাজরের পাশাপাশি মরিচের দরটা বেড়েছে। মূলত বিক্রেতারা বলছেন যে ভারত থেকে যে আমদানি করা যে স্থল বন্দর রয়েছে সেই বন্দরগুলো মূলত বন্ধ থাকার কারণে পূজা কেন্দ্রিক পূজা হবার ফলে আসন্ন দুর্গাপূজা আছে, সেই দুর্গাপূজার ফলে বন্ধ থাকার ফলে মূলত যে মরিচ সেগুলো আমদানি বন্ধ রয়েছে, সেজন্য মরিচের দরটা কিছুটা বেড়েছে। এছাড়া এই যে শরৎকালের যে সবজি সেটি সরবরাহ কিছুটা ভালো থাকলেও দাম মূলত ক্রেতাদের হাতের নাগালের বাইরে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে। তো সানি, এই ছিল আমার কাছে মূলত কাউরান বাজার থেকে সবজি যে দরদাম সেটির সবশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে নিত্য পণ্যের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। এবার জানাবো রাজধানীর বাইরের খবর। ছুটির দিনে চট্টগ্রাম বাজারে বেড়েছে সবজির দাম। খুলনায় সরবরাহ কমায় গেল সপ্তাহের তুলনায় বাড়তি বেশিরভাগ মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম ও খুলনা নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছে রামিম চৌধুরী। আমরা শুরুতেই চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে জানতে যাব। ফয়সাল, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দরদাম কেমন, ক্রেতারা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমরা যেটি দেখছি যে গত সপ্তাহের সাথে যদি তুলনা করি পারেনি, তবে ক্রেতাদের মধ্যে বিশেষ করে সবজি আসলে নতুন আসছে, অর্থাৎ যে ফুলকপি, বাঁধাকপি কিংবা মূলার মতো যে সবজিগুলো আছে সেগুলো নিয়ে দেখছি যে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই বাড়তি দাম বলছেন, তবে গত সপ্তাহের সাথে যদি হিসেব করি তাহলে খুব একটা পার্থক্য আসলে সবজির এখানে নেই। কোনো দোকানে আমরা সবজির বাড়তি দাম পাচ্ছি কেজি প্রতি 10 থেকে 15। অধিকাংশ সবজির দামই আসলে 50 টাকার উপরে দেখেছি। ঝিঙে দাম পেয়েছে আমার 60 থেকে 70 টাকা, চিংড়ির দামও পেয়েছে 50 থেকে 60 টাকা। বেগুন বিক্রি হচ্ছে কিন্তু বাড়তি দাম, যেটি বেড়েছিল কয়েকদিন সময় আগে, সেটি কিন্তু এখনো এখানে 80 থেকে 100 টাকা হচ্ছে। এবং বেগুনের পাশাপাশি করলার দাম মাসে মাসে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। বরবটির দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতা, 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে বরবটি। এবং মূলাও দেখেছি এখানে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেড়েছে বলছেন বিক্রেতারা, 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে বরবটি। এবং মূলাও আমরা দেখেছি এখানে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং মরিচের দাম কিছুটা কমেছে বলছেন। গত এক সপ্তাহ আগে যেখানে 200 থেকে 250 টাকা ছিল কেজি প্রতি মরিচের দাম, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 থেকে 150 টাকায়। এবং পটলের দামও কিছুটা বেড়েছে, কেজি প্রতি 10 টাকা বেড়েছে বলছেন বিক্রেতারা। তবে টমেটোর দাম কিন্তু উল্লেখযোগ্য হারে কমেছে। যে টমেটো 150 টাকা ছিল সেটি 120 টাকা বিক্রি হচ্ছে টমেটো বলছেন। এবং অধিকাংশ বিক্রেতারাই বলছেন যে আসলে সবজির যে দামের ওঠানামা কিংবা সবজির সরবরাহ আসলে কিছুটা কমেছে, কারণ মাঝখানে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ক্ষেতের যে ফসল সেটি নষ্ট হয়েছে। এবং তারা বলছেন যে সবজি সরবরাহে কিছুটা ঘাটতি আছে। এবং কিছু কিছু সবজি, বিশেষ করে ফুলকপি কিংবা মূলার মতো সবজিগুলো মূলত কিছু পরিমাণে আসছে, যেহেতু
এগুলো শীতকালীন সবজি, সেই সবজিগুলো আসলে সেভাবে সরবরাহ হচ্ছে না, তবে এগুলোর চাহিদা আছে। এবং চট্টগ্রামের কাজিরডুরি বাজারে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো অধিকাংশই উত্তরবঙ্গ থেকে আসে। চট্টগ্রামের যে সবজি সেগুলো কিন্তু এখনও সেভাবে আসতে শুরু করেনি বলছেন বিক্রেতারা। মূলত উত্তরবঙ্গের সবজিতেই ভরপুর এবং এই বাজারে কিন্তু অনেক টাটকা সবজি পাওয়া যায়, যে কারণে যারা অভিজাত ক্রেতা আছেন তারা এই বাজারে ভিড় করেন। তবে আমরা দেখেছি বাজার ভেদে আসলে সবজির দামেরও পার্থক্য আছে। এই বাজারের সাথে অন্যান্য বাজারে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু দামের পার্থক্য রয়েছে। বাজার ভেদে আমরা দেখেছি সবজির দামে কিন্তু কেজি প্রতি 20 থেকে 25 টাকার মতো পার্থক্য রয়েছে। এবার খুলনায় মাছ বাজারের দরদাম জানতে যাচ্ছি সহকর্মী রামিম চৌধুরীর কাছে। রামিম, ছুটির দিনে মাছের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? সরবরাহ পরিস্থিতি ও দরদাম কেমন জানাবেন। আমরা জানি যে গত কয়েক মাস ধরেই কিন্তু খুলনার বাজারে মাছের যে দাম সেটি কিন্তু বেশ চড়া রয়েছে। আজকেও একই রকম অবস্থা। বাজারে সকাল থেকে আমরা দেখেছি যে ক্রেতারা আসছেন, তবে মাছের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা মাছ কিনতে পারছেন না। তার একটাই কারণ, এখানে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু অনেকটাই চড়া রয়েছে। এখানে ইলিশের দাম যেমন বেশি, সেভাবে অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দামই বেশি। প্রথমে যদি আপনাকে একটু ইলিশের কথা বলি, ইলিশ কিন্তু আজকে বড় সাইজের যে ইলিশ কেজি সাইজের প্রতি কেজি ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2300 থেকে 2500 টাকা করে। এর পাশাপাশি জাটকা ইলিশ রয়েছে বা এর থেকে একটু ছোটো সাইজের ইলিশ রয়েছে, জাটকা কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। ইলিশের যে মৌসুম কিন্তু এখন চলছে, সেই মৌসুম অনুযায়ী কিন্তু ইলিশের সরবরাহ বাজারে নেই, এমনটাই কিন্তু বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে মূলত গত বছর এই সময়টাতে ইলিশ কিন্তু বাজারে 1500 থেকে 1600 টাকা করে কেজি সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে, যেটি এখন কিন্তু 2500 টাকা 2400 টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যান্য যে মাছ রয়েছে বাজারে, অন্যান্য সব ধরনের মাছের দামই কিন্তু বাজারে এখনও পর্যন্ত বেশ চড়া রয়েছে। বাজারে আজকে রুই কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা, এবং বড় সাইজের যে রুই সেটি কিন্তু বাজারে 500 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি বাজারে আমরা দেখেছি যে চাষের যে ট্যাংরা মাছ সেটি কিন্তু আজকে 800 থেকে 1000 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এছাড়াও পাবদা কিন্তু বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা প্রতি কেজিতে। সব মিলিয়ে বললে চলে, বাজারে যে ধরনের মাছ রয়েছে সব ধরনের মাছেরই দাম কিন্তু বেশ চড়া রয়েছে। আজকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত বাজারে গত কয়েক মাস ধরেই মাছের যে সরবরাহ সেটি কিন্তু বেশ কম ছিল, এবং এই কম থাকার কারণে কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু বেশ ঊর্ধ্বগতির দিকে। এবং ব্যবসায়ীরা কিছুটা অভিযোগ করছেন জেলেদের উপরে, কারণ জেলেরা যে মাছ ধরছে, মাছ ধরার সময় তারা যে জাটকাগুলো বা যে পোনাগুলো নষ্ট করছে অন্যান্য মাছের, সেই পোনাগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু নদীতে মাছের সংখ্যা অনেকটাই কমে গেছে, যার ফলে কিন্তু বাজারেও মাছের যে সরবরাহ সেটি অনেকটাই কমে এসেছে। এসব বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তো সব মিলিয়ে স্থানে এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর। চট্টগ্রাম ও খুলনা থেকে নিত্যপণ্যের দরদাম জানাচ্ছিলেন দুই সহকর্মী। মহালয়া উপলক্ষে সিলেটে ধর্মীয় গ্রন্থপাঠ, শিশু কিশোরদের প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের শ্রী শ্রী বলরাম জিওর আখড়া প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, মহালয়া উৎসব উপলক্ষে কেমন আয়োজন দেখছেন? ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন জানাবেন। দেখুন, মহালয়া উপলক্ষে বিগত 24 বছর ধরেই কিন্তু এই আয়োজনটি চলছে। মহালয়ার উপলক্ষে যে তিথিটি হয় দেবীপক্ষ, সেই দেবীপক্ষ আসলে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টির ব্যানারে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু নানা ধরনের আয়োজন আমরা দেখতে পাই, যেমন রক্তদান কর্মসূচি, সেলাই মেশিন বিতরণ, দরিদ্র মেধাবীদের মধ্যে যে পুরস্কার বিতরণ সহ নানা ধরনের যে সৃজনশীল আয়োজনগুলো আমরা দেখতে পাই। এবং এর পাশাপাশি ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সঙ্গীত সহ ধর্মীয় কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও এখানে হয়। এবং শিশু কিশোরদের যে মেধা বিকাশ, সেই মেধা বিকাশে আসলে মূলত কাজ করে সেই মহালয়া উদযাপন পরিষদ। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সেই মহালয়া হচ্ছে যে দেবীপক্ষের সূচনা বলা হয়ে থাকে, অর্থাৎ দেবীর যে আবির্ভাব তিথি, এই আবির্ভাব তিথিকে কিন্তু স্মরণ করে এই মহালয়ার আয়োজন করা হয় প্রতি বছর। এবং এই উৎসবকে অনেকটাই দুর্গাপূজার প্রারম্ভিক উৎসব বা প্রস্তুতি পর্ব অনেকে বলে থাকেন।
এবং অনেকেই কিন্তু এই মহালয়া আসলেই ভোরে চণ্ডী পাঠ এর মাধ্যমে তাদের যে সূচনাটি করেন। যদিও আগামী রোববার ভোর থেকে সেই মহালয়ার মূল তিথিটি শুরু হবে, তবে গতকাল বৃহস্পতিবার থেকেই কিন্তু এই তিথিটি শুরু হয়েছে এবং 4 দিন ব্যাপী, অর্থাৎ আগামী রোববার কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হবে এবং সবার মধ্যে উৎসাহ উন্মাদনা রয়েছে এবং সনাতনীরা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে কিন্তু এই মহালয়ার যে তিথিটি তারা কিন্তু উদযাপন করছেন এবং তারা বলছেন যে দুর্গাপূজা এবারও শান্তিপূর্ণভাবে হবে, বাংলাদেশ যেন সুন্দর শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ হয় তেমনটি কিন্তু চাওয়া রয়েছে। তো এই ছিল আসলে সানি আমার কাছে এখান থেকে মহালয়ার উদযাপনের সবশেষ খবরাখবর। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে জয়পুরহাটের কানাইপুর গ্রাম, যেখানে বাসা বেঁধেছে বিরল প্রজাতির শামুকখোল। বছরের জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত বাসা বাঁধে এসব পাখি, আর স্থানীয়রা গভীর মমত্বে আগলে রেখেছে পাখিগুলোকে। রবিউল ইসলামের ক্যামেরায় মাজিদুর রহমানের প্রতিবেদন। পাখির কিচিরমিচির আর ডানার ঝাপটা মাতিয়ে রেখেছে জয়পুরহাটের কানাইপুকুর গ্রাম। সকালে সোনালি রোদ আর গধূলির মৃদু আলোয় ফুটে উঠেছে যাদের অপরূপ সৌন্দর্য। হঠাৎ দেখে মনে হবে গাছের থোকায় থোকায় ফুটে থাকা সাদা ফুল। সারা বছর পাখির এই কলরব না থাকলেও বছরের জুন মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত কানাইপুকুর গ্রামের সোভান মণ্ডলের পুকুর পাড়ে তেঁতুল গাছে দল বেঁধে আসে বিরল প্রজাতির এসব শামুকখোল। পাখিগুলো আমাদের ভালো লাগে, আমাদের মানে ঘুম ভাঙে এই পাখির ডাকে, আবার ঘুম আসে এই পাখির ডাকেই। পাখিগুলো প্রায় 1.5 যুগ ধরে আমাদের এখানে আছে, তো আল্লাহর অশেষ রহমতে ওরা এখানে আসিছে, এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া। কানাইপুকুরে প্রায় 1 যুগ ধরে বাস করছে এসব পাখি। নিরাপদ আশ্রয় আর গ্রামবাসীর ভালোবাসায় এই গ্রামে পাখির সংখ্যা ছাড়িয়েছে 25 থেকে 30,000। নিজেদের জায়গায় গড়ে ওঠা এসব পাখির নিরাপত্তা দিচ্ছে গোটা গ্রামের মানুষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরাও। পাখিগুলা আমরা লোকালভাবে নিরাপত্তা দিই, কিন্তু সরকারিভাবে যদি পাখিগুলাকে একটু নিরাপত্তা দিত আমরা আরেকটু মানে উপকৃত হতাম। এখানে আসার পর দেখি যে মানে পাখিদের একটা মানে সমারোহ বলা চলে আর কি। তো এটা দেখা অনেক ভালো লাগতেছে আমাদের যে এরকম পাখি এই গ্রামের মধ্যে এখানে আছে। পরিবেশ প্রেমীরা বলছেন আগের তুলনায় এই এলাকায় অনেকটাই কমেছে পাখির আগমন। ফসলে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে খাদ্য সংগ্রহ করতে পারছে না অতিথি পাখিরা। এখন দেখা যাচ্ছে যে অনেক পাখি আগে যেমন আসতো তেমনটি আসছে না, কারণ খাদ্যের ক্ষেত্রে পাখিগুলো যখন খায়, তারা যখন জমিতে পড়ে বা বিভিন্ন থেকে দেখে বিভিন্ন কীটনাশক ব্যবহার হচ্ছে যেখানে পর্যাপ্ত, ফলে কিন্তু পাখিগুলোর জীবনহানি হচ্ছে। একটা আইন হয়তো হয়েছে যে পাখি মারা যাবে না, কিন্তু সে বিষয়ে মানে জনগণকে কিন্তু সেভাবে সচেতন করা হচ্ছে না। পাখি প্রেমীরা বলছেন বন্য প্রাণী রক্ষায় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। পাখি প্রেমীরা মনে করছেন জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই সজাগ হওয়া দরকার। জয়পুরহাট থেকে মাজিদুর রহমান, এখন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় কেঁপে উঠল ইসরায়েল। বন্দরনগরী ইলাতে জেরুজালেম, তেল আবিব সহ বেশ কিছু অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বেশ কিছু জায়গায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। জেরুজালেম, ইলাতে, পশ্চিম তীর সহ 10টির বেশি অঞ্চলে সাইরেন বেজে ওঠে একযোগে। নিরাপদ স্থানে আশ্রয় নেন সেখানকার বাসিন্দারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ইলাতে হুতিদের ড্রোন আঘাত হানে একটি হোটেলে। ড্রোনটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে আগুন ধরে যায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হুতি গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে তারা। এদিকে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক যত অগ্রসর হচ্ছে ততই শোচনীয় হচ্ছে গাজা সিটির অবস্থা। খাদ্য এবং ওষুধের সংকটের পাশাপাশি হামলার বয়ে পালাচ্ছে লাখ লাখ বাসিন্দা। ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। যে যেভাবে পারছে জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে।
এমন অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব করা হয়। যুদ্ধ বন্ধ করে গাজার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার শর্ত দেয়া হয়। বিনিময়ে মুক্তি দেয়া হবে ইসরায়েলি জিম্মিদের। তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি সদস্য দেশ পক্ষে মত দেয়। হামাস বলছে, গাজা সিটিতে আক্রমণ চালিয়ে ইসরায়েল প্রমাণ করছে তারা জিম্মিদের জীবিত বা মৃত কোনো অবস্থাতেই ফেরত চায় না। আগ্রাসন বন্ধ করে এই বিষয়ে ইসরায়েলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তাদের ভাগ্যেও করুণ পরিণতি আছে বলে হুঁশিয়ারি জানিয়েছে হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনা দ্বিরাষ্ট্র গঠনের নীতিকে নষ্ট করে ফেলবে। ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে উঠে পড়ে লেগেছে ইউরোপের আরও 2 দেশ, স্পেন ও জার্মানি। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার জন্য ইউ কমিশনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মায়ার্স বলেছেন, 1 অক্টোবরের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে জার্মানি। এদিকে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার পর বেশ কিছু অঞ্চলে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। হিজবুল্লাহর অভিযোগ, সব নিয়ম নীতি উপেক্ষা করে সন্ত্রাসবাদ করে যাচ্ছে ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নেয়ার অভিযোগ। রাজধানীর গুলশানে এক সিগন্যালে 2.5 মাসে 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ, শীর্ষে বাজ ট্রাফিক্সের তথ্য। ডাকসু জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকছাস, প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ 66 জন উদ্ধার। এবং ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের বন্যা, টানা বর্ষণে ঢলের চাপে ভেঙেছে মহারশী নদীর বাঁধ, ভেসে গেছে ঘরবাড়ি। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।